দর্শনা নামের একটি মেয়ে ছিল। ছোটবেলা থেকেই ওর সিঙ্গার হওয়ার খুব শখ ছিল। ও খুব সুন্দর গান গাইতে পারত আর সবসময় একজন ফেমাস সিঙ্গার হওয়ার স্বপ্ন দেখত। নিজের স্বপ্ন পূরণ করার জন্য পড়াশোনা শেষ করে ও স্বপ্নের শহর মুম্বাইতে চলে এলো আর ওখানকার লাইভ শোগুলোতে অংশ নিতে লাগল। গ্রামের জমি বিক্রি করে শহরের থেকে একটু দূরে একটা ঘরও কিনে নিল। কিন্তু ভাগ্য খারাপ হওয়ার ফলে ওর স্বপ্নই থেকে গেল। ও একজন সফল গায়িকা হতে পারল না। নিজের স্বপ্ন পূরণ না হওয়ার কারণে ও খুবই হতাশ হয়ে গেল আর বিষ খেয়ে আত্মহত্যা করে নিল। কিন্তু মৃত্যুর পরেও ওর দুর্ভাগ্য ওর পিছন ছাড়ল না। শেষ ইচ্ছা পূরণ না হওয়ার কারণে ও অতৃপ্ত আত্মা হয়ে নিজের ঘরেই ঘুরে বেড়াতে লাগল। गुमनाम है कोई, बदनाम है कोई। আমার এই বাড়িটার এমন বদনাম হয়ে গেল যে কেউ থাকতেই আসে না, কেউ ধারে কাছে ঘুরতেও আসে না। কতদিন হয়ে গেছে মানুষ দেখেছি, কিসকো খবর কौन है वो, কেউ কোনো খবর নেয় না। আরে কেউ তো আসো আর আমাকে এখান থেকে মুক্তি দাও। এভাবেই ও সারাদিন নিজের ঘরের চারিদিকে ঘুরে বেড়াত আর নিজের জীবনকে দোষারোপ করতে থাকত। এছাড়া ওই বেচারির কাছে আর কোনো রাস্তাও তো ছিল না, কারণ যার সাথেই ও কথা বলার চেষ্টা করত সে ভয় পেয়ে হয় অজ্ঞান হয়ে যেত অথবা ওখান থেকে পালিয়ে যেত। আশেপাশে সবাই জেনে গেছিল যে দর্শনার বাড়িটা একটা ভুতুরে বাড়ি। সেই কারণে ওই ঘরের আশেপাশেও কেউ আসতো না। এভাবে কয়েকটা বছর কেটে গেল। এভাবে থাকতে থাকতে তো আমার উপরেও ধুলো জমে যাবে। ঘরে তো ধুলো জমিয়েই গেছে। কি জীবন আমার! না বেঁচে থাকতে পারলাম, না ঠিক মতো মরতে পারলাম, মাঝখানে ঝুলে রইলাম। ছি ছি, ঘেন্না ধরে গেল এই জীবনে। হায় হায়, আমি তো মরে গেলাম, বরবাদ হয়ে গেলাম। উপস, সরি, মরে তো অনেক আগেই গেছি। ওহো, আমার ফটো দেখো তো, চেহারাটাও দেখা যাচ্ছে না। এটাকে একটু পরিষ্কার করা যাক। এভাবেই একদিন যখন দর্শনা নিজের ঘরে বসে নিজের জীবনকেই দোষারোপ করছিল, তখনই অনিশ নামের একটি ধাপ্পাবাজ কুন্দন নামের একটি ছেলেকে ওই ঘরেতে নিয়ে এলো। এই দেখুন, একদম দারুণ ঘর, সব ফেসিলিটি আছে এখানে, কোনো প্রবলেম হবে না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাড়িটা অনেক বেশি বড় নাকি? কত ধুলো জমে আছে এখানে, একদম ভুতুড়ে বাড়ি মনে হচ্ছে। ঘরের কন্ডিশন একদম ঠিক আছে, ব্যাস ধুলো পরিষ্কার করে নাও। আমি তো আপনার থেকে বেশি টাকা চাইনি। সেটাই তো, এত বড় ঘর আপনি এত কম পয়সা দিচ্ছেন, ব্যাপারটা কি? কোনো ব্যাপার কিছু নয় তো। কি ব্যাপার হবে? আপনি ভদ্র মানুষ, আপনাকে ভালো লেগেছে তাই কমে দিলাম। আচ্ছা তাই নাকি? ঘর দেখা হয়ে গেছে তো, কালকে জিনিসপত্র নিয়ে চলে আসবেন, আর সাথে টাকাটাও। আমি পেপার রেডি করে রাখব। কোনো প্রবলেম হলে আমি আছি তো। এবার চলুন। কিন্তু এই বাড়ির মালিক কোথায়? মালিক বাইরে ফরেনে থাকে, ওনার পরিবারের সাথে। আমি এখানকার টেম্পোরারি মালিক, সব দেখাশোনা আমিই করি। এবার চলুন তো এখান থেকে। তখন অনিশ মনে মনে ভাবতে লাগল, তাড়াতাড়ি এখান থেকে পালাই বাবা, যদি ভূত চলে আসে তাহলে আর দেখতে হবে না। পরের দিনই কুন্দন টাকা আর জিনিসপত্র নিয়ে ওখানে চলে এলো। টাকাগুলো অনিশকে দিয়ে কাগজপত্র নিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ল। পৌঁছে তো গেছিস বাবা, কিন্তু এই বাড়িতে এত ধুলো জমে আছে, মনে হচ্ছে পরিষ্কার করতে করতে বছর কেটে যাবে। জানি না এই চাকরির চক্করে আর আমায় কি করতে হবে। প্রথমে তো আমায় গ্রাম ছাড়া করলো, তারপরেই এত টাকা দিয়ে আমায় এই ভুতুরে বাড়িটা ভাড়া নিতে হলো। এখন এই পরিষ্কারটাও নিজেকেই করতে হবে। সত্যি জানি না কতদিন লাগবে। তারপর ও ঘর পরিষ্কার করাতে হাত দিল। পরিষ্কার করতে করতে
ও ওপরের ঘর থেকে কিছু আওয়াজ শুনতে পেল। তখন কুন্দন সিঁড়ি দিয়ে ওপরে উঠতে লাগলো। ও যখন ওপরের ঘরে গেল তখন ও একটা ঝুলন্ত কাপড় চোখের সামনে দেখতে পেল, যেটা নিজে নিজেই একটা ফটোর সামনে হাওয়ায় ঝুলছিল। এই দেখে কুন্দন ভয় পেয়ে গেল আর জোরে চিৎকার করে ওখান থেকে নিচে পালিয়ে আসতে লাগলো, কিন্তু শেষ সিঁড়িতে এসে পা পিছলে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেল। কিন্তু কুন্দন যখন ওপরে এসেছিল তখন দর্শনা নিজের খেয়ালেই মত্ত ছিল। তারপর যখন নিচ থেকে কুন্দনের চিৎকারের আওয়াজ এলো তখন দর্শনা ফটো পরিষ্কার করা ছেড়ে কি হয়েছে দেখতে নিচে গেল। ও এসে দেখল সিঁড়ির সামনে কুন্দন অজ্ঞান হয়ে পড়ে আছে। এটা দেখে দর্শনা কিছুই বুঝতে পারল না। আরে এ আবার কে? আমায় দেখে অজ্ঞান হয়েছে, না সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়েছে? জল ছিটিয়ে জ্ঞান ফেরাবো, না এরকমই থাকতে দেব? আমাকে দেখে যদি ও আবার অজ্ঞান হয়ে যায় তখন? থাক, ও পড়েই থাক। কিন্তু যদি সিঁড়ি থেকে পড়ে অজ্ঞান হয়ে থাকে তো? চলো একে জ্ঞান ফিরিয়ে দেখা যাক। তারপর দর্শনা একটা জলের গ্লাস নিয়ে এলো আর 3 বার কুন্দনের মুখে জল ছিটিয়ে দিল। এতে কুন্দনের জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতেই ও দেখল যে দর্শনা ওর সামনে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে দেখে কুন্দন খুব ঘাবড়ে গেল আর ভয় ভয় দর্শনাকে জিজ্ঞাসা করল, কে তুমি? বোঝো, এ প্রশ্ন তো আমার আপনাকে করা উচিত। আমি আপনার ঘরে আছি, না আপনি আমার ঘরে আছেন? এটা তোমার বাড়ি? সন্দেহ আছে? না, মানে হ্যাঁ, যার থেকে আমি এই বাড়িটা ভাড়া নিয়েছি উনি বলছিলেন আসল মালিক বিদেশে থাকেন। তাহলে তুমি এখানে কি করছো? তুমি কোনো ফ্রড নাকি? ফ্রড? আর আমি? ও তোমাকে ঠকিয়ে গেছে। অনিস ছিল, তাই না? হ্যাঁ। হ্যাঁ, ও এরকম অনেককে নিয়ে আসে, ওর কাজটাই এটা। আর আমি সাধারণত কাউকে তাড়াইনি, আমাকে দেখে সবাই নিজেই পালিয়ে গেছে। তো আমি কি করব? কেন সবাই চলে যায় কেন? সবাই আমাকে দেখে ভয় পেয়ে যায় না, যেমন তুমি পেয়েছো। আমি ভয় পাইনি। তাহলে এখানে কি করছো? সে তো শুধু পা ফসকে গেল আর পড়ে গেলাম। তো চেঁচালে কেন? ও তো ওপরে। ভয় পেয়ে গেছিলে না? কিন্তু লোকে তোমায় ভয় কেন পায়? তুমি আসলে কে? আমার নাম দর্শনা। তারপর ও নিজের জীবনের সব ঘটনা কুন্দনকে বলল। সব শোনার পর কুন্দন বলল, তার মানে তুমি একটা ভূত? কি কি ভূত? রাম 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 রাম। আরে চুপ করো তো। আমি তোমায় ভয় দেখিয়েছি? মারার চেষ্টা করেছি কি? করিনি তো। তাহলে তুমি চিৎকার কেন করছো? এটা কি বলছো? আমি ভূতকে ভয় পাবো না তো কাকে ভয় পাবো? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আমার সামনে জলজান্ত একটা ভূত দাঁড়িয়ে আছে। ও মাই গড! এভাবেই দর্শনার সাথে কথা বলতে বলতে কুন্দনের ভয় কেটে গেল আর ওরা দুজন বন্ধু হয়ে গেল। তারপর দর্শনা বলল, দেখো, কেবল তুমি যে এখনো অবধি টিকে আছো, তাহলে তুমি আমার একটা সাহায্য করো না? তুমি আমাকে মুক্ত করে দাও। এর বদলে তুমি যা চাইবে আমি তোমায় দেব। আমি কি করে মুক্তি দেয়াবো? আমি তান্ত্রিক নাকি? আমার শেষ ইচ্ছা পূরণ করে। তার মানে তুমি সিঙ্গার হতে চাইছিলে, কিন্তু কোনো বড় প্ল্যাটফর্মে আমি তোমায় গানের সুযোগ কি করে দেবো? আমার নিজেরই চাকরির এখনো কোনো ঠিক ঠিকানা সেভাবে নেই। তুমি ট্রাই তো করতেই পারো না? আর আমি তো তোমার থেকে ফ্রিতে হেল্প নিচ্ছি না। তুমি যা চাইবে আমি তোমায় দেব তো। ঠিক আছে, দেখছি কোনো সুযোগ যদি পাওয়া যায়। এভাবেই কিছুদিন কেটে গেল। এখন দর্শনা আর কুন্দন খুব ভালো বন্ধু হয়ে গেছে। দর্শনারও এখন খুব ভালো লাগতে শুরু করেছে, কারণ এতদিন ও একলা থাকত। এখন ওর সাথে থাকার জন্য আর ওর কথা শোনার জন্য একজন চলে এসেছে। আর কুন্দনেরও দর্শনাকে খুব ভালো লাগত, কারণ এত বড় একটা অজানা শহরে ও একটা ভালো বন্ধু এত তাড়াতাড়ি পেয়ে গেছে, যার সাথে ও মনের সব কথা খুলে বলতে পারে। এরকমই একদিন দর্শনা একটা খবরের কাগজের প্রথম পাতায় একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পেল, যার মধ্যে খুব বড় একটা অ্যাওয়ার্ড শোর ব্যাপারে লেখা ছিল। দর্শনা ওই অ্যাডভার্টাইজমেন্টটা কুন্দনকে দেখিয়ে বলল,
আমি এই শোতে গান গাইতে চাই। এতে করে আমার শেষ ইচ্ছা পূরণ হবে। আর তুমি এই শোতে গান গাইতে আমায় সাহায্য করবে। আমি আমি কি করে? এত বড় একটা শো, আমি একটা তো ছোট মোটো চাকরি করি, আমি কি করে করিয়ে দেবো? তার ওপর তো তোমায় কেউ দেখতেই পাবে না। তার মানে আমার স্বপ্ন কখনো পূরণ হবে না? তখন কুন্দনের নজরে পড়ল যে এই শোটার মেন স্পন্সর ওই কোম্পানি যে কোম্পানিতে ও নিজে কাজ করে। আরে, এ তো আমারই কোম্পানি। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি আমি কি করতে পারি। পরের দিন থেকে কুন্দন অফিসে গিয়ে ওই শোয়ের ব্যাপারে খোঁজ খবর নিতে লাগলো আর একে তাকে ধরে একটা এন্ট্রি পাস ম্যানেজ করে নিল। শোয়ের দিন ওরা দুজনে ঠিক সময় মতো পৌঁছে গেল। ভেতরে গিয়ে ওরা পেছন দিয়ে গ্রিন রুমের কাছে গিয়ে সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। খুব বড় বড় গায়ক গায়িকারা ওখানে তখন গান গাইছিল। এর মধ্যে একটি মেয়ে গান গাইবে বলে স্টেজে উঠতে যাচ্ছিল। মেয়েটি একদমই নতুন ছিল। দর্শনা তখন ঝট করে ওই মেয়েটার শরীরে ঢুকে পড়ল আর ওই মঞ্চে গিয়ে প্রাণ খুলে গান করল। সব দর্শক ওর গানকে খুবই পছন্দ করল। সবাই দর্শনার গানেতে খুবই তালি বাজালো। আনন্দে দর্শনার মন ভরে গেল। শো শেষ হওয়ার পর ওরা দুজন বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে কুন্দন দর্শনাকে বলল, এখন তুমি খুশি তো যে তোমার ইচ্ছে পূরণ হয়ে গেছে? কিন্তু আমি একদম খুশি নই। কিন্তু কেন? এখন তো তুমি আমায় একলা ফেলে চলে যাবে। চলে যেও না প্লিজ। এই শহরে তো একমাত্র তুমিই আমার সব থেকে ভালো বন্ধু। দর্শনা এই কথার কোনো জবাব দিল না, শুধু কুন্দনকে ও জড়িয়ে ধরল। তারপর বলল, তুমি আমার শেষ ইচ্ছা পূরণ করে দিয়েছো। বলো, কি চাই তোমার? এবার কুন্দনও কেঁদে ফেলল আর ওকে বলল, আমার কিচ্ছু চাই না, শুধু তুমি যেও না। এমনটা হওয়া আর সম্ভব নয়, আমাকে এবার যেতে হবে। দর্শনা তখন একটা দলিল বার করে কুন্দনের হাতে দিল আর ওকে বলল, এই নাও, আজ থেকে এই ঘরের মালিক তুমি। এ কথা বলে দর্শনা ওখান থেকে অদৃশ্য হয়ে গেল। কুন্দন তারপর ওই ঘরের নাম দর্শনা ভবন রেখে দিল আর দর্শনার সব জিনিসপত্র ও খুব যত্ন সহকারে গুছিয়ে রেখে দিল আর সারা জীবন ও দর্শনাকে মনে রেখে দিল।